যারা টুইস্টে ভরপুর মুভি দেখতে পছন্দ করেন তারা চুপচাপ বসে পড়েন। এই মুভিটির লাস্টে এত বড় টুইস্ট দেখতে পারবেন বা এত বড় একটি ধামাকা আপনারা দেখবেন যেটা আপনারা কল্পনাও করতে পারেন না। মুভির নামটি স্ক্রিনেই আছে, দেখে নিতে পারেন। মুভির শুরুতেই আমাদের পিয়া নামের একটি মেয়েকে দেখানো হয়। পিয়া তার বান্ধবীকে দিয়ে এক্সপেরিমেন্ট লেটার বানাচ্ছিল। অন্যদিকে অ্যান্টনি নামের একজন লোকের সাথে আমাদের পরিচয় করিয়ে দেওয়া হয়, যে কিনা পিয়ার হাজবেন্ড ছিল। সে দুধ গরম করতে রেখে ফোনে কথা বলতে যায় আর দুধগুলো উবলে চুলার নিচে পড়ে যায়। তারপর সে অনেক সুন্দর করে তার ইন্ডাকশন চুলাটাকে পরিষ্কার করে রাখে, না হয় তার ওয়াইফ পিয়া তাকে শেষ করে ফেলবে। মেয়ের জন্য যখন দুধ নেয় তখন হাফ গ্লাস দুধ ছিল, পানি মিশিয়ে সে তার মেয়েকে দুধ দেয়। তখন তার মেয়ে দুধ খেয়ে বলে, মা আজকের দুধ এত পানি পানি কেন লাগছে? তখন পিয়া বলে, আমাকে কেন বলছো? তোমার বাবাকে বলো, তোমার বাবা তো দুধ গরম করেছে। তোমার বাবাকে কতদিন বলেছি ইন্ডাকশন চুলায় দুধ গরম না করতে, তাহলে তো দুধ জ্বলবেই। অ্যান্টনি বলে, আমি যে ইন্ডাকশন চুলায় দুধ গরম করেছি এটা তুমি কিভাবে বুঝলে? তখন সে বলে যে তুমি তো ভালো করে পরিষ্কার করেছো, ঠিক আছে, তবে তুমি পাতিল পরিষ্কার করা ভুলে গিয়েছো। এখানে আমরা বুঝতে পারি তাদের মধ্যে অনেক ভালো সম্পর্ক ছিল। অ্যান্টনির কাছে অফিস থেকে একটি কল আসে। কল করেছিল ম্যানেজার। ম্যানেজার বলে, এবারও মিথিলা তার টার্গেট পূরণ করতে পারেনি। সে অনেক কান্না করছে, তুমি যদি তার কান্না শুনতে তাহলে তুমিও কলে যেতে। অ্যান্টনি বলে, আর কি বলবেন? ওকে 2টা ক্লায়েন্ট দিতে হবে। আচ্ছা, নিয়ে নিন। বস বলে, আমি তোমার উপর অনেক সন্তুষ্ট, এবার 100% তোমার প্রমোশন করিয়েই দিব। এখানে আমরা বুঝতে পারি বস আর ওই মেয়ে মিথিলার মধ্যে সম্পর্ক ছিল, আর তারা সবসময় ইউজ করে অ্যান্টনিকে। অ্যান্টনি তার মেয়েকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা হয়। প্রিয়া তাদের বাহির পর্যন্ত ছাড়তে আসে। এখানে তার দেখা হয় স্টিফি নামের একটি মেয়ের সাথে। সে ছিল সিঙ্গেল মাদার। স্টিফির আসলে জবের অনেক প্রয়োজন ছিল, তাই সে জবের ইন্টারভিউ দিতে যাচ্ছে। প্রিয়া তাকে গুড লাক বলে দৌড়াতে শুরু করে তার বাসার দিকে। সে তার বাসায় দৌড়ে গিয়ে কাপড় চোপড় পরে সুন্দর হয়ে রেডি হয়ে নেয়। এখানে আমরা বুঝতে পারি সেও ইন্টারভিউয়ের জন্য যাচ্ছিল। সে যখন ইন্টারভিউতে যায় স্টিফিকে দেখে স্টিফি তাকে জিজ্ঞাসা করে, কি গো, তুমি যে ইন্টারভিউ দিবে তা আমাকে আগে বলোনি? তখন সে বলে, সারপ্রাইজ দেওয়ার জন্য বলিনি, আর জব হবে কিনা এই বিষয়ে তো আমি জানি না। স্টিফি বলে, জানো এই জবের জন্য পূর্ব অভিজ্ঞতা প্রয়োজন। প্রিয়া বলে, অভিজ্ঞতার জন্য আমি তৈরি করে এনেছি না, ওইটা দিলেই হয়ে যাবে, তুমি এই বিষয় নিয়ে চিন্তা করো না, আগে ফার্স্ট রাউন্ডে তো টিকতে দাও। তখন স্টিফির ডাক পড়ে আর স্টিফি চলে যায়। প্রিয়া অপেক্ষা করে। তারপর তারা দুইজন মিলেই তাদের বাসার উদ্দেশ্যে রওনা হয়। বাসায় ফেরার সময় তারা লক্ষ্য করে তাদের পাশের বাসায় কেউ শিফট হচ্ছে। একে অপরকে বলে, এই বাসায় তো অনেক বছর ধরে কেউ থাকে না, তাহলে কে এসেছে এই বাসায়? তারপর প্রিয়া তার বাসায় এসে কাজে বিজি হয়ে যায়। সে তার জানালা দিয়ে দেখতে পায় নতুন প্রতিবেশী প্রথমে একটি বিড়ালকে খাবার দেয়, তারপর রিল দিয়ে বিড়ালটিকে ভাগিয়ে দেয়। এটা দেখে প্রিয়ার কিছুটা অবাক হয়, কারণ এটা কে বা করে। রাতের বেলায় প্রিয়া আর অ্যান্টনি তাদের রুমেই ছিল। অ্যান্টনিকে কল করে মিথিলা। মিথিলা তাকে বলে, তুমি আমাকে অনেক হেল্প করেছো। সে কান্না করে করে এই কথাগুলো বলছিল। তখন সে বলে, কান্না করছো কেন? আমি তো আমার 2জন ক্লায়েন্ট তোমাকে দিয়েই দিয়েছি, এতে কান্না করার কি আছে? সে বলে, এটা হচ্ছে আমার খুশির কান্না। সে তার সাথে অনেক গভীর হওয়ার চেষ্টা করছিল। প্রিয়া যেহেতু দাঁড়িয়ে ছিল, প্রিয়া সবকিছু শুনতে পায়। অ্যান্টনি অনেক কষ্টে ফোনটি কাটে। প্রিয়া তাকে বলে, ও আচ্ছা, বুঝতে পেরেছি তোমার ম্যানেজার এত হ্যাপি থাকে কেন ওর প্রতি। ও আসলে পার্সোনালি ম্যানেজারকে সার্ভিস দেয়। তুমি এইসব থেকে দূরে থাকবে কিন্তু, তোমাকে যদি আমি এইসবে পাই তাহলে তোমার ঠ্যাং ভেঙে দিব। পরদিন সকালে প্রিয়া যখন খাবার রান্না করছিল, সে লক্ষ্য করে তাদের প্রতিবেশী যে এসেছে তারা মা আর ছেলে এই বাসাতে উঠেছিল। যেহেতু তারা আজ নতুন উঠেছে তাই তারা বাসার পূজা করায়। পণ্ডিতজিদের সাথে কথা শেষ করে ম্যানুয়াল চলে যায় তার পাশের বাসার এক আঙ্কেলের সাথে দেখা করতে। আঙ্কেল, আমাকে কি চিনতে পেরেছেন? তখন আঙ্কেল বলে, চিনতে একটু কষ্ট হয়েছে, কারণ তোমরা অনেক ছোট ছিলে যখন এখান থেকে চলে গিয়েছিলে। এখন এসেছো, চিনতে তো একটু অসুবিধা হবেই। কৃষ্ণার ওয়াইফ তাকে বলে, তুমি তো অনেক বড় হয়েছো তাই না? আগে তো অনেক ছোট ছিলে আর অনেক জেন্টালম্যান হয়েছো।
এখানে তারা অনেকক্ষণ গল্পগুজব করে, তার মায়ের স্বাস্থ্য সম্পর্কে জিজ্ঞাসা করে, বাবা কিভাবে মারা গেল এটা জিজ্ঞাসা করে, তারপর তার বিয়ে হয়েছে কিনা এটাও জিজ্ঞেস করে। তখন ম্যানুয়াল বলে যে না, এখনো বিয়ে করিনি, তবে বিয়ে করার প্ল্যানিং আছে। তারপর সে তার পাড়ার হোয়াটসঅ্যাপ গ্রুপে বলে দেয় যে ম্যানুয়াল অনেক ভালো একটি ছেলে, সে ভদ্র। যখন সে কিন্ডারগার্টেনে পড়তো আমি তাকে পড়াতাম, আর তখন থেকেই সে অনেক ব্রিলিয়েন্ট ছিল। তার বাবা একটি দোকান দিয়ে ব্যবসা শুরু করেছিল, তারপর তাদের অনেকগুলো আউটলেট খুলেছে, এখন আরেকটি নতুন আউটলেট খুলতে যাচ্ছে। আর ম্যানুয়াল সবকিছু ম্যানেজ করে। এইভাবে সে সবার কাছে বলার কারণে ম্যানুয়ালের একটি ভালো ইমেজ তৈরি হয়ে যায় পুরো এলাকাতে। এলাকার সবাই একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত ছিল, সবাই একে অপরের সাথে কথা বলতো। এদিকে পিয়ার মনের সন্দেহ কমতে শুরু করে। সে প্রথম দিন মনে করেছিল হয়তো তার প্রতিবেশী ভালো হবে না। সবাই যখন হোয়াটসঅ্যাপ গ্রুপে কথা বলে, তখন তারা বলে সোলুকে বিয়ে দিয়ে দেওয়া হোক ম্যানুয়ালের সাথে। সোলু বলে এই ছেলেকে দেখে আমার আঙ্কেল আঙ্কেল মনে হয়। সম্ভব না বাবা, এসব কথা আমাকে প্লিজ বলো না। তখন আন্টিকে সবাই জিজ্ঞাসা করে ওর কি ছোট ভাই আছে। আন্টি বলে যে না, ছোট ভাই তো নেই, একটি বোন আছে, কানাডায় থাকে। এদিকে কৃষ্ণা ম্যানুয়ালের সাথে স্টেফির পরিচয় করিয়ে দেয়। স্টেফি তার বাসায় ভাড়া থাকে এটা ম্যানুয়ালকে বলে দেয়। রাতে প্রিয়া তার পুরো ফ্যামিলিকে নিয়ে চলে আসে ম্যানথনের বাসায়। তারা এখানে অনেকক্ষণ গল্পগুজব করে। আম্মাকে তারা কথা বলানোর চেষ্টা করে। প্রিয়া বারবার আম্মাকে ভালো করে জিজ্ঞাসা করলে সে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে স্টিফি বাসের জন্য অপেক্ষা করছিল। তখনই এখানে ম্যানুয়াল চলে আসে। বলে আপনি কি শহরের দিকে যাচ্ছেন? যদি শহরের দিকে যান আমি আপনাকে ড্রপ করে দিতে পারি, কারণ আমিও শহরের দিকে যাচ্ছি। তখন সে তাকে বলে আপনি একটি ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করেন তাই না? তখন স্টিফি বলে আপনি এটা কিভাবে জানলেন? ম্যানুয়াল বলে যে এটা জানা তো বড় বিষয় না, কাল আমার সামনে আপনার এফবি আইডিটা এসেছিল। তখন সে বলে আপনি এড দিলেন না কেন? ম্যানুয়াল বলে আজ দিয়ে দিব। এদিকে আমাদের প্রিয়াকে দেখানো হয়। প্রিয়া তার প্রতিবেশী আন্টিকে কথা বলানোর চেষ্টা করে, বলে আন্টি কেমন আছেন? তখনই এখানে ম্যানুয়াল চলে আসে, আর আন্টি বাসার ভিতরে গিয়ে টিভি দেখতে শুরু করে। ম্যানুয়াল সবাইকে এফবিতে এড দেওয়া শুরু করে, তার পাড়া প্রতিবেশী সবাইকে এড দেয়। পরদিন সে একটি সাপের মতো কি যেন এটাকে মারে, আর এটাকে মারতে দেখে ফেলে আমাদের প্রিয়া। রাতে সে এটাকে রান্না করে সবাইকে খাওয়ায়, পাড়া প্রতিবেশী সবাইকে। সাথে সে বলে আমি একটু উপোস আছি, আজ আমি খেতে পারবো না। সবাই মনে করেছিল হয়তো এটা মুরগির মাংস বা বিফ টাইপের কিছু হবে, কিন্তু তারা বুঝতে পারেনি যে সে তাকে কি খাইয়েছে। পরদিন সকালে সে তার পুরো আশপাশটা ভালো করে ঘুরে দেখে। তারপর সে তার একজন আঙ্কেলের সাথে দেখা করতে যায়। আঙ্কেল আর আঙ্কেলের ছেলে জনের সাথে মিলে সে হয়তো কোনো প্ল্যান করছিল। অফিসের বস হাই তুলতে তুলতে বলে অ্যান্থনি আর মিথিলা এবার অনেক ভালো কাজ করেছে, তাই আমি মিথিলাকে এই ব্রাঞ্চের ম্যানেজার বানিয়ে দিচ্ছি। মিথিলা আর ম্যানেজারের হাই তোলা দেখে সবাই খুব ভালোভাবে বুঝতে পারে তারা কেন প্রমোশন পেয়েছে। সবাই একে অপরের দিকে তাকাতে শুরু করে। বস অ্যান্থনিকে বলে তুমি অনেক ভালো কাজ করেছো, তাই তোমাকে আমি প্রমোশন করিয়ে ওয়েস্ট বেঙ্গলে পাঠিয়ে দিলাম। এতে অ্যান্টনিও অনেক খুশি হয়। প্রিয়া তার মেয়ে তানিকে নিয়ে সুইমিং ক্লাসে গিয়েছিল। হোয়াটসঅ্যাপ গ্রুপে তার কল আসে যে স্টিভি ইন্টারভিউয়ের প্রথম রাউন্ডে ফার্স্ট হয়েছে। এটা শুনে প্রিয়া যখন মেসেজ চেক করে সে এটা দেখতে পায় সেও ফার্স্ট হয়েছে। তখন সে হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাইকে বলে দেয় আমিও ফার্স্ট হয়েছি। এছাড়া আমার অ্যানিভার্সারি আসতে চলেছে, আমি চাই আপনাদের সবাইকে দাওয়াত করে আমার অ্যানিভার্সারি আর ওই যে পাস হয়েছি এটার একটি পার্টি দিব। এদিকে অ্যান্টনি বাসায় এসে প্রিয়াকে বলে জানো আমার প্রমোশন হয়েছে, আমরা কুচবিহারে শিফট হব। এটা শুনে প্রিয়া তার সবকিছু তাকে খুলে বলে। সে বলে ভালো কথা, আমরা যাওয়ার আগে এক কাজ করি, সবাইকে ইনভাইট করে খাইয়ে যাই। তখন সে বলে যে না, এই জায়গাটা আমার ছাড়তে মন চাচ্ছে না, আমার অন্য একটি জায়গায় গেলে নতুন করে বন্ধু বানাতে হবে, সবার সাথে মিশতে হলে আমার অনেকটা সময় কেটে যাবে। এখানে আমি সবার সাথে অনেক ভালো আছি, তাই এখানে থাকি। তখন সে বলে এটা তো সম্ভব না। তারপর তারা তাদের পার্টির জন্য জামা কাপড় গোছানো সবকিছু সুন্দরভাবে গুছিয়ে ফেলে। এদিকে ম্যানুয়াল আর আঙ্কেল মিলে হয়তো কোনো প্ল্যান করছিল, এটা আমরা পরেই জানতে পারবো। এদিকে কেক নেওয়ার জন্য ম্যানুয়ালের বেকারিতে চলে যায় পিয়া আর অ্যান্টনি। ম্যানুয়াল তাদেরকে বলে তোমরা যে কোনো কেক চুজ করতে পারো, যেই কেকটি চুজ করবে ওটা আমার পক্ষ থেকে হবে। তারপর তাদের পার্টি শুরু হয়ে যায়, বান্ধবীরা তাদেরকে গিফট দিতে শুরু করে। ম্যানুয়াল তার বাসা থেকে সবকিছু দেখছিল। তারপর সে তার বাসাকে অগোছালো করে একটি আয়রন মেশিনকে একটি জায়গায় সেট করে রেখে চলে যায়, তাও অন করে। তারপর সে গিফট দেয়।
আর এদিকে প্রিয়া যখন কেক কাট করে তখনই সে দেখতে পায় ম্যানুয়ালের বাসায় তো আগুন জ্বলছিল। এটা দেখে তো সে ভয় পেয়ে চিৎকার করে সবাই মিলে ম্যানুয়ালের বাসায় চলে যায়। বাসায় গিয়ে দেখতে পায় আম্মা মিসিং আছে। যেহেতু আম্মা মিসিং তাই এখানে পুলিশও ইনভলভ হয়ে যায়। পুলিশ ম্যানুয়ালকে প্রশ্ন করে, তোমার আম্মা কি এর আগে কখনো মিসিং হয়েছে? তখন সে বলে যে না, আম্মা কখনোই মিসিং হয়নি। পুলিশ তাকে বলে, তুমি দরজা খোলা রেখে কেন গিয়েছিলে? ম্যানুয়াল বলে, পাশেই তো গিয়েছিলাম, মা ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিল, তাই আমি দরজা খুলে রেখে চলে গিয়েছিলাম। পুলিশ তাকে বলে যে তুমি কোন ডক্টরের সাথে পরামর্শ করে তোমার মাকে ওষুধ দিচ্ছ? তখন সে বলে, আমার কাজিন ব্রাদার জনের সাথে পরামর্শ করেই আমি আমার মাকে অ্যালজাইমারের ওষুধ খাওয়াই, আর মা ওর ওষুধ খেয়ে কমফর্ট ফিল করে। আসলে আমার ভুলে যাওয়ার রোগ আছে, তাই আম্মাকে আমি সেফলি রাখার চেষ্টা করি, আর আমার বাসায় কেউ নেই আমার মাকে রাখার মতো। পুলিশ একটি বাস স্টেশনে আম্মাকে খুঁজে পায়। ম্যানুয়াল তার মাকে গিয়ে বাসায় নিয়ে আসে। তখন আঙ্কেল বলে, তোমার মায়ের জন্য একটি নার্স রাখতে পারো। তখন পিয়ার হাজবেন্ড অ্যান্থনি বলে যে আমার পরিচিত একজন লেডি আছে, আমার মেয়ের জন্মের পর থেকে উনি আমার মেয়েকে দেখাশোনা করেছেন, আর উনি অনেক ভালো, আপনি চাইলে আমি ওনার নাম্বার আপনাকে দিতে পারি। এদিকে সবকিছু প্রিয়ার হজম হচ্ছিল না। সে মনে মনে ভাবতে শুরু করে, আচ্ছা, ওই মহিলাটিকে দেখে তো আমার কখনো মনে হয়নি তার রুটিনের কাজে কোনো হেরফের আছে। তখন সে ইন্টারনেটে সব কিছু সার্চ করে দেখতে শুরু করে। ইন্টারনেটে সার্চ করার পর সে জানতে পারে রোগী কোন স্টেজে আছে, ওই অনুযায়ী তার বলে যাওয়ার রোগটা কম বেশি হয়ে যায়। এদিকে আমরা দেখতে পাই ম্যানুয়াল স্টিফির সাথে এসে কথা বলে। স্টিফিকে সে বলে, আমার একটি আর্জেন্ট মিটিং আছে, আমার মায়ের দেখাশোনার মতো তো কেউ নেই, তুমি যদি একটু আমার মাকে সময় দিতে তাহলে আমি অনেক উপকৃত হতাম, প্লিজ। তখন সে বলে যে আরে এতে বলার তো কোনো কিছুই নেই, আমি আজ আমার অফিস থেকে ছুটি নিয়ে নেই, আজ আমি আম্মার কাছে থাকবো, আম্মার দেখাশোনা করব। তাদের দুইজনকে হাসতে হাসতে কথা বলতে দেখে প্রিয়া মনে করে যে ডালে তো অবশ্যই কোনো খালা আছে। এদিকে আমরা ম্যানুয়ালকে দেখতে পাই, সে তার কাজিন ব্রাদার জনের কাছে যায়। জনের কাছ থেকে গিয়ে সে ঘুমের ওষুধ আর বিষ নিয়ে আসে। তখন তার আঙ্কেল বলে, কাজগুলো খুব সাবধানে করতে হবে। ম্যানুয়াল বলে, আমি কাজগুলো মঙ্গলবারে করব, কারণ মঙ্গলবারে পাড়ার সবাই চার্চে যায়, তখন পাড়া প্রতিবেশী কেউই বুঝতে পারবে না আমরা কি করছি। এদিকে তারা কি প্ল্যান করে এটা আমাদেরকে বলা হয় না। এদিকে পিয়া অ্যালজাইমারের একটি ভিডিও দেখছিল, তখনই সে দেখতে পায় বৃষ্টি আসতে চলেছে। সে তার কাপড়গুলো ছাদ থেকে আনার জন্য যায়। ম্যানুয়াল তো বাহিরে যাওয়ার আগে কাপড় রোদে শুকাতে দিয়ে গিয়েছিল। আম্মা যেহেতু ভুলে যায় তাহলে কাপড়গুলো উঠালো কে? আর ম্যানুয়াল তো এখনো বাসায় ফিরেনি। প্রিয়ার এতে অনেক বেশি সন্দেহ হয়, আসলে রহস্য কি এটা সে খোঁজার জন্য চেষ্টা করতে শুরু করে। বলে, আম্মার মাথা আমাদের থেকেও অনেক তেজ। সে বাসায় যাওয়ার পর সলুর সাথে কথা বলে। সে সলুকে বলে, সলু, জানো, আমার না মনে হচ্ছে আম্মার মাথা আমাদের থেকেও ভালো চলে। কেন চলে আমি তোমাকে বুঝিয়ে বলি। আম্মা যখন গার্ডেনে কাজ করে তখন আম্মা বাহিরে জুতা খুলে যেতে বলে না, জুতা খুলে উনি রুমে প্রবেশ করে। ওই দিন যখন আমরা ওনার বাসায় ছিলাম, উনি ওনার লাইফ অটো জ্বালিয়ে ফেললো, আবার কিছুক্ষণ পর উনি না দেখেই লাইটটাও অফ করে নিল। তাহলে উনার কিভাবে মনে থাকে ওই জায়গায় লাইটের সুইচ আছে? তাছাড়া উনি যখন মোটর চালায় তারপর মোটরও অফ করে নেয়। এখন দেখো ওনার বাসা থেকেই কিন্তু সিটি আসছে, কুকারের 4 সিটি আসার পরই উনি গ্যাস অফ করে নেয়। তুমি ভালো করে লক্ষ্য করে দেখো, ম্যানুয়াল কিন্তু গার্ডেনে আছে, তার মানে এই কাজটাও আন্টি করছে। সলু, তুমি বলো, আন্টি যেহেতু অসুস্থ তাহলে আন্টি এতগুলো কাজ কিভাবে এত সুন্দরভাবে গুছিয়ে করে? সলু, তুমি কি কিছুদিন আন্টির উপর নজর রাখতে পারবে? তখন সে বলে, হ্যাঁ, অবশ্যই পারবো, তারা এইভাবেই প্ল্যান করে। এদিকে আমরা ম্যানুয়ালকে দেখতে পাই, সে কিছু ঘুমের ওষুধ গুঁড়ো করে। ঘুমের ওষুধ গুঁড়ো করে সে জুসের সাথে মিশিয়ে রাখে। পরদিন সে স্টিফিকে বলে যে আজ আমি ওই মিটিংয়ের জন্য যাচ্ছি, তুমি প্লিজ আমার মাকে খেয়াল রেখো। আর সকাল 11টার দিকে মায়ের একটি জুস আছে যেটা আমি বানিয়ে রেখেছি, তুমি প্লিজ মাকে দিয়ে দিও। মা এমনি খেতে চাইবে না, তুমি একটু জোর করে মাকে খাইয়ে নিও। তারা দুইজন হাসি খুশিভাবে কথা বলে চলে যায়। এদিকে স্টিফি চলে আসে তার বাসায়। আন্টি স্টিফির সাথে কোনো কথাই বলে না, সে চুপচাপ বসে থাকে। 11টা বেজে গেলে সে আন্টির জন্য জুস নিয়ে আসে। আন্টি জুস খেতে চায় না, আন্টি জুস না খাওয়ার কারণে সে ম্যানুয়ালকে কল করে। তখন ম্যানুয়াল তাকে বলে দেয় যে আম্মা এইভাবে জুস খাবে না, তুমি এক কাজ করো, আম্মার সামনে তুমি আগে জুসটা পান করো, তাহলে আম্মা তোমাকে বিশ্বাস করবে আর জুসটা খেয়ে নিবে। ম্যানুয়ালের কথা সে বুঝতে পারে আর ওই অনুযায়ী কাজ করে। সে জুসের বঙ্ক থেকে জুস ঢেলে আগে সে নিজে খেয়ে নেয়, তারপর আন্টিকে দিলে আন্টি ওই জুসটা খুব তাড়াতাড়ি খেয়ে নেয়। এখানে সে বুঝতে পারে যে আন্টি কাউকে বিশ্বাস করে না। এদিকে ম্যানুয়াল তার আঙ্কেলকে কল করে বলে, আঙ্কেল, আমাদের কাজ হয়েছে,
কিছুক্ষণের মধ্যে মা বেহুশ হয়ে যাবে, আপনি আমাদের বাসার সামনে চলে যান। বাসার সামনে যাওয়ার পর সে দেখতে পায় তার বাসায় প্রিয়া ঢুকছে। তখন সে ম্যানুয়ালকে কল করে বলে, তোমার বাসায় তো প্রিয়া ঢুকছে। ম্যানুয়াল বলে, আঙ্কেল আপনি ততক্ষণ এখানে অপেক্ষা করুন, প্রিয়া যদি বাইরে যায় তাহলে আপনি ভিতরে যাবেন। এদিকে প্রিয়া এসেছিল আয়রন দেওয়ার উদ্দেশ্য করে। সে বলে, আজ আমি ম্যানুয়ালকে দেখলাম সে একটি আয়রন ছাড়া শার্ট পরে গিয়েছে। ওই দিন তার আয়রন মেশিনটা পুড়ে গিয়েছিল, তাই আমি তাকে আয়রন দিতে এসেছি। প্রিয়া গিয়ে ফ্রেন্ডলি আম্মার সাথে কথা বলতে থাকে। বলে, আম্মা আপনি আমার ম্যারেজ অ্যানিভার্সারিতে আসেননি কেন? আপনার জন্য আমি কত অপেক্ষা করেছি। স্টিফি তখন প্রিয়াকে জুস এনে দেয়। জুস খাওয়ার পরও সে বকবক করতেই থাকে। তার বকবক একদমই বন্ধ হচ্ছিল না। সে শুধু আম্মাকে কথা বলানোর চেষ্টা করছিল। তার মনে হচ্ছিল আম্মাকে হয়তো তার ছেলে টর্চার করে, এই জন্য সে কথা বলতে চায়। স্টিভি বলে, প্রিয়া তুমি কেন আমাকে ডিস্টার্ব করছো? ওনাকে ওনার মতো ছেড়ে দাও না। তখন প্রিয়ার ফোনে তার হাজব্যান্ডের কল আসে। সে যখন কল রিসিভ করে তার হাজব্যান্ড তাকে বলে, আমার যে পুরাতন ফোনটা রুমে আছে ওই রুমে লিচি চাচির নাম্বার আছে, তুমি লিচি চাচির নাম্বারটা কি আমাকে দিতে পারবে? তাই প্রিয়ার বাধ্য হয়ে বাসা থেকে যেতে হয়। স্টিফি ঘুমিয়েছিল, কারণ তাকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল। এদিকে আমরা আম্মাকে চেয়ারে বসে থাকতে দেখতে পাই না। আসলে আঙ্কেল তাকে বেহুশের অবস্থায় গাড়ি করে নিয়ে যাচ্ছিল। এদিকে রেল স্টেশনের পাশে একটি মহিলার লাশ পাওয়া যায়। সবাই মনে করে এটা হয়তো আম্মার লাশ, যেহেতু আম্মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। লাশের ফেস বোঝা যাচ্ছিল না, তাই এটা আম্মার লাশ কিনা এটাও বোঝা যায় না। এদিকে মায়ের মৃত্যুর খবর শুনে ডিয়ানাও বাসায় চলে আসে। ডিয়ানা পুলিশকে জিজ্ঞাসাবাদ করলে জানতে পারে এটা তার মায়ের লাশ না, কারণ তার মায়ের লাশ এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। ডিএনএর সাথে তার মায়ের ডিএনএ ম্যাচ হচ্ছে না। এখানে সবাই কিছুটা খুশি হয়। স্টিফিকে দেখতে পায়। স্টিফি কান্না করে বলতে থাকে, আম্মার খেয়াল রাখার জন্য আমাকে দেওয়া হয়েছিল, কিন্তু আমি তার কোনোভাবেই খেয়াল রাখতে পারিনি। ওই দিন কিভাবে যে আমার চোখ লেগে গেল, আমি ঘুমিয়ে পড়লাম আর আম্মা গায়েব হয়ে গেল। প্রিয়া তো মেলটনকে সন্দেহ করতে থাকে। সে বলে হয়তো মেলটন কোনো কিছু করেছে। সোলো বলে, ওই দিন তো তুমি আমার সাথে কথা বলতে গিয়েছিলে, তুমি যদি এখানে কিছুক্ষণ না থাকতে তাহলে তো এমন ঘটনা ঘটতো না। সে বলে, আমাকে তো কল করে আনা হয়েছিল বাসায়, বলা হয়েছিল মেলটন নাকি লিচি চাচির নাম্বার চেয়েছে। লিচি চাচির নাম্বার দেওয়ার জন্যই তো আমি বাসায় এসেছিলাম। তার মানে কি ওরা সবকিছু প্ল্যান করে করেছে? তাই সে বাসায় এসে লিচি চাচিকে কল করে জিজ্ঞাসা করে, লিচি চাচি মেলতান নামের কোনো ছেলে কি আপনাকে কল করেছিল কাজের জন্য? লিচি চাচি বলে, না, ওই নাম্বার থেকে তো আমার কাছে কোনো কল আসেনি। প্রিয়ার সন্দেহ আরও বাড়তে থাকে। মেনতান আমার কাছ থেকে এত তাড়াহুড়া করে নাম্বার নিল, কিন্তু আন্টিকে তো কলই করলো না। আমার সন্দেহ হচ্ছে মেনতান একা এই কাজটি করেনি, কারণ আমি যে মেনতানের বাসায় গিয়েছি এটা মেনতান কিভাবে জানলো? হয়তো তার সাথে অন্য কেউ মিলিত আছে। তবে কে মিলিত আছে এটা আমাদের খোঁজ লাগাতে হবে। এদিকে পুলিশ স্টেশনে পুলিশ সব জায়গায় তদন্ত করতে শুরু করে। পুলিশ রাস্তায় লাগানো প্রত্যেকটি সিসি ক্যামেরা চেক করে, কিন্তু আন্টিকে কোথাও দেখা যায় না। আন্টি তো মুরব্বী মানুষ, সে যদি রাস্তা দিয়ে হেঁটে যেত তাহলে অবশ্যই তাকে দেখা যেত। গতবার যখন আন্টি হারিয়েছিল তখন তো রাতের বেলা ছিল, তাই হয়তো কেউ দেখতে পারেনি। এখন তো ভর দুপুরে আন্টি হারিয়েছে, তার মানে কি কেউ আন্টিকে দেখতে পারেনি, নাকি আন্টি কিভাবে হারালো? এই বিষয় নিয়ে সবাই দুশ্চিন্তায় ছিল। এদিকে আত্মীয় স্বজন সবাই বাসায় চলে আসে, আন্টিকে যাতে তাড়াতাড়ি পাওয়া যায় এই জন্য প্রার্থনা করে। ডিয়ানা এদিকে কারোর সাথে ফোনে কথা বলে। সে কাউকে বলছিল, আমি খুব তাড়াতাড়ি আসছি, কারণ আমি টিকিট বুক করে রেখেছি। এদিকে আমাদের প্রিয়া চলে আসে আর ডিয়ানার সাথে কথা বলতে শুরু করে। কথায় কথায় সে ডিয়ানার কাছ থেকে তার নাম্বার নিয়ে যায়। মা হারায়নি, কিছুদিন হয়েছে, ভাই বোন তো জায়গা বিক্রি করা নিয়ে কথা বলছিল। হয়তো এখানে জায়গা নিয়েও কোনো কিছু হতে পারে, যেটা আমরা পরে জানতে পারবো। আন্টিকে তো খুঁজেই পাওয়া যাচ্ছিল না। তবে তার মেয়ে কেন বিদেশের উদ্দেশ্যে রওনা হলো? সে বিদেশ চলে যায়, এটা দেখে পিয়া একটু অবাক হয়। এদিকে মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর মেয়ে আরামসে বাইরে চলে যাচ্ছে। ম্যানটন আর আঙ্কেলও যেন কোথাও বেরিয়ে যায়। রাতের বেলা তারা অনেক বড় বড় বাস্ক নিয়ে বাসায় ফিরে। এই বক্সগুলো দেখে কিছুটা প্রিয়ার সন্দেহ হচ্ছিল। প্রিয়া মনে করছিল হয়তো আন্টি এসেছে বাসায়, কিন্তু সে তার হাজব্যান্ডকে ডেকে যখন দেখায় তার হাজব্যান্ড আন্টিকে আর দেখতে পায় না। প্রিয়ার মনে সন্দেহ মনে করে সে এটাকে ইগনোর করে। প্রিয়া বলে, ম্যানটনকে একটি কল করেও তো দেখা যেতে পারে, হয়তো তার মা বাসায় ফিরেছে। অ্যান্টনি বলে, কি লাগিয়ে রেখেছো প্রিয়া?
আমি সকালে হয়তো তাকে কল করে নিব। রাতের বেলা কি কাউকে কল করা যায়? পরদিন সকালে উঠেই সে কল করে মেন্টনকে। মেন্টন বলে, মাকে পাওয়া গেলে তো অবশ্যই তোমাদেরকে বলতাম। সবাই এই বিষয়টা নিয়ে আলোচনা করছিল। গার্লস গ্যাংয়ের সবাইকে প্রিয়া বিশ্বাস করিয়ে দেয় হয়তো মেন্টন কোনো কিছু করেছে তার মাকে। তারা মেন্টনের বাসার দিকে নজর রাখতে শুরু করে, কিন্তু তারা কোনো কিছুই বুঝতে পারে না। তখন তারা মনে মনে ভাবে যেহেতু কোনো সিসি ক্যামেরায় মাকে দেখা যায়নি, তাহলে হয়তো তাকে বাসায় বন্দি করে রাখা হয়েছে। তারা ওই বাসার উপর সবাইকে নজর রাখতে বলে বলে বাসার দিকে নজর রাখতে হবে, তাহলেই আমরা বুঝতে পারবো। রাতের বেলায় যখন মেন্টন বাসা থেকে বেরিয়ে যায়, প্রিয়া প্ল্যান করে সে চলে যাবে মেন্টনের বাসায়। এদিকে সে কলে রেখেছিল দুইজনকে। প্রিয়া যাদের সাথে কলে কন্ট্যাক্ট ছিল তাদেরকে বলে, কারো আসার শব্দ শুনলে আমাকে বলে দিও। প্রিয়া যেহেতু সেকেন্ড ফ্লোরে আন্টিকে দেখেছে, তাই সেকেন্ড ফ্লোরে 5 বেয়ে বা অন্য কোনো সাহায্যে সে যাওয়ার চেষ্টা করে। সেকেন্ড ফ্লোরে যখন সে পৌঁছে, একজনকে দেখে সে ভয় পেয়ে যায়। এটা কে ছিল এটা আমরাও বুঝতে পারি না। প্রিয়া রাতের অন্ধকার থাকায় বাহির থেকে কোনো কিছুই দেখতে পারে না। ভিতর থেকে কল করে কেউ একজন বলে দেয় যে বাসায় কেউ প্রবেশ করেছে। এদিকে প্রিয়াকে সিগন্যাল দেওয়া হচ্ছিল মেন্টন বাসায় চলে এসেছে। প্রিয়া কিভাবে পালাবে কোনো কিছুই বুঝতে পারে না। সে যখন বাসা থেকে যাচ্ছিল, মেন্টন তখন তাকে দেখেই ফেলে। মেন্টন তাকে দেখে জিজ্ঞাসা করে যে, আপু, এইভাবে কাউকে সন্দেহ করা বা কারো বাসায় প্রবেশ করা ঠিক না। দেখেন আপা, এমনিতেই আমার মা হারিয়ে গিয়েছে, এই জন্য আমার ঠিকমতো ঘুম হচ্ছে না। আপনি যদি আমার বাসায় চোরের মতো প্রবেশ করেন তাহলে তো আমার খারাপ লাগবে না বিষয়টা? অ্যান্টনি কি এই বিষয়টা জানে যে আপনি এইভাবে মানুষের বাসায় উকিঝুঁকি করেন? তখন প্রিয়া কি বলবে কোনো কিছুই বুঝতে পারে না। প্রিয়া যখন দেয়াল টপকে তার নিজের বাসায় ঢুকবে, তখনই অ্যান্টনি তাকে দেখে ফেলে। অ্যান্টনি বলে, কি লাগিয়ে রেখেছো প্রিয়া? তুমি কি আমার ইজ্জত সম্মান বলে কিছু রাখবে না? তুমি তো আমার ইজ্জত সম্মান পানি দিয়ে মিশিয়ে দিবে। তখন প্রিয়া কি বলবে কোনো কিছুই বুঝতে পারে না। স্টিফি আর আসমা তো বাসার আশেপাশেই ছিল। জন তাদেরকে দেখে বলে, তোমরা এখানে কি করছো? তখন তারা বলে যে আমরা তো ম্যান্টনের সাথে দেখা করতে এসেছিলাম। জন তো সন্দেহ করছিল, কিন্তু সে কিছুই বলে না। এদিকে প্রিয়াকে অ্যান্টনি বলে যে আম্মাকে খুঁজে পাওয়া গেছে, ম্যান্টন তাকে বাসায় নিয়ে আসছে, এখন তুমি এই বিষয় নিয়ে চিন্তা করো না। এদিকে স্টিফি আর আসমা ভাবে, কি করে ফেললাম? এই প্রিয়ার কথা শুনে আমরা হয়তো ভুল করে নিয়েছি। অযথা হয়তো বিচারা মেন্টরকে আমরা সন্দেহ করেছি, আমাদের এইভাবে সন্দেহ করাটা ঠিক হয়নি। আম্মাকে বাসায় আনার পর প্রিয়া আম্মার সাথে দেখা করতে যায়। সে আম্মাকে বলে যে, আম্মা, আপনার কি হয়েছে? আপনি এতদিন কোথায় ছিলেন? আপনার ছেলের দ্বারা আপনার কি কোনো প্রবলেম আছে বা আপনার জানের কি কোনো ভয় আছে? আপনি বলতে পারেন। এই প্রথমবার আম্মা কিছু বলতে যাবে, তখনই এখানে ম্যানথন চলে আসে। ম্যানথন বলে, আমার মাকে আমি সামলে নেব, প্লিজ আপনি আপনার বাসায় চলে যান। তখন সে ডিয়ানাকে এসএমএস করে, প্লিজ আমার কলটি রিসিভ করো, তোমার সাথে আমার কথা আছে। তখন আমরা দেখতে পারি আসলে ডিয়ানার ফোন ছিল ম্যানথনের কাছে। এটার রহস্য কি এখন তো আমাদের জানানো হয় না, হয়তো পরবর্তীতেই জানতে পারবো। ওই দিন রাতে ম্যানথন যে বক্সগুলো এনেছিল, ওই বক্সগুলোকে আবারও সে গাড়িতে ওঠায় তার আঙ্কেলের সাহায্যে। পরদিন সকালে আম্মাকে সে তার হোম টাউনে পাঠিয়ে দেয়। এখানে আমরা বুঝতে পারি সে যে উদ্দেশ্যে এখানে এসেছিল তার উদ্দেশ্য সফল হয়েছে, তাই এখান থেকে সে চলে যাচ্ছে। তার বাড়ি তালাবদ্ধ করে সে এখান থেকে চলে যায়। এদিকে আমরা স্টিফি আর প্রিয়াকে দেখতে পাই। আজ তাদের সেকেন্ড রাউন্ড ছিল জব এক্সামের, তাই তারা দুজন ওই উদ্দেশ্যেই রওনা হয়। তখন সে ডিয়ানাকে কল করলে ডিয়ানার ফোনটি আমরা ম্যানথনের কাছে দেখতে পাই। ম্যানথন একটি জঙ্গলে যায় ফোন আর পাসপোর্ট ফেলে দেওয়ার জন্য। এদিকে তাকে ইনস্টাগ্রামে কল করা যাচ্ছিল না, তাই রিচার্জ করে প্রিয়া তাকে কল করার চেষ্টা করে। তখন তাকে মালায়ালামে বলে, আপনি যার সাথে কথা বলতে চাচ্ছেন ওনার নাম্বারটি এখন বন্ধ আছে, আপনি চাইলে কিছুক্ষণ পর ট্রাই করতে পারেন। এটা শুনে সে বুঝতে পারে আসলে ডিয়ানা তো এখান থেকে যায়নি, সে আমাদের শহরেই রয়েছে। হয়তো তার সাথে কোনো অঘটন ঘটেছে, না হয় সে কোনো প্ল্যান করেছে। একথা ভেবে ডিয়ানার ইনস্টাগ্রাম ঘাঁটতে শুরু করে। তখন সে অন্য একটি মেয়ের আইডি পায়। সে মনে করে ওই মেয়েটি হয়তো তার বান্ধবী, তাই ওকে নক করে তার সাথে কথা বলার চেষ্টা করে। সে তাকে এসএমএস করে যে প্লিজ আমার সাথে যোগাযোগ করুন ডিয়ানার বিষয়টি জানতে চাইলে। এদিকে আমরা ওই আদিতি নামের মেয়েটিকে দেখতে পাই। সে অলরেডি ইন্ডিয়া চলে এসেছিল। মেলতান তাকে কল করে বলে যে বোন, আমি একটি কাজে আটকে গিয়েছি, আপনাকে আমি অ্যাড্রেস দিয়ে দিই, আপনি ওই জায়গায় চলে আসুন। সে বলে, আচ্ছা ভাইয়া, সমস্যা নেই, আমি চলে আসছি। সে যখন চলে আসে তখন সে বলে ডিয়ানা আপনার সাথে কথা বলতে চায় না, সে আপনার সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না। এখানে অনেক বড় একটি টুইস্ট রিভিল হয়। ডিয়ানা আর আদিতি আসলে রিলেশনে ছিল, তাও আপনারা বুঝতেই পারছেন কেমন রিলেশনে ছিল।
তারা কিছুদিন পর গিয়ে একটি বাচ্চাও অ্যাডাপ্ট নিত। ম্যানুয়াল বলে ডিয়ানা আমাকে বলেছে আপনাকে বুঝিয়ে সুঝিয়ে পাঠিয়ে দেওয়ার জন্য, সে আপনার সাথে দেখা করতে চায় না। আদিতি তখন বলে এটা আমি মানতে নারাজ। ডিয়ানা আমাকে বলেছিল তার মা গুম হয়েছে তাই সে দেশে আসছে, আর সে ব্রিটেন যাওয়ার টিকিটও বুক করে এসেছে। ডিয়ানা আমার সাথে এটা কখনোই করতে পারে না, আপনি মিথ্যা কথা বলছেন, আমি ডিয়ানার সাথে দেখা করতে চাই। তখনই তার ফোনে একটি কল চলে আসে আর ম্যানুয়াল চলে যায় তার ফোনে কথা বলার জন্য। এদিকে গাড়িতে বসে থাকা আদিতির নজর যায় প্রিয়ার মেসেজের দিকে। সে প্রিয়ার এসএমএস গুলো পড়ার পর তার সাথে ফোনে কথা বলে। প্রিয়া বলে যে ডিয়ানা তো দেশ থেকে অনেক আগেই চলে গিয়েছে। আদিতি বলে না, সে তো আমার কাছে গিয়ে পৌঁছায়নি। সে যখন ইন্ডিয়া থেকে বিদেশের উদ্দেশ্যে রওনা দেয় তখনই তার মাকে পাওয়া যায়, যার কারণে সে আমার কাছে পৌঁছাতে পারেনি। ডিয়ানা তার ফোন থেকে তার মায়ের একটি ভিডিও আমাকে শেয়ার করেছিল। মা বলেছিল যে শেষবারের মতো সে তার মেয়েকে দেখতে চায়, তাই ডিয়ানা ফেরত গিয়েছে। প্রিয়া বুঝতে পারে না আসলে এখানে ঘটনা কি। তখনই তাকে ওই ভিডিওটা সেন্ড করলে তার কিছুটা রহস্যজনক লাগে এই ভিডিওটা। তখন সে চিন্তায় পড়ে যায় কি করবে। তখন সে তাকে সতর্ক করে দেয় প্লিজ আপনি ওই ভাইয়ার সাথে যাবেন না, গেলে আপনার ক্ষতিও হতে পারে। তখনই ম্যানুয়াল তার মুখে স্প্রে করে বেহুশ করে দেয়। এখানে আমরা বুঝতে পারি হয়তো ম্যানুয়ালের কোনো প্ল্যান আছে, আর কি প্ল্যান এটাও বুঝতে পারি না। এদিকে প্রিয়াও তার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। আদিতি বলেছিল ওর বেকারির দিকেই তারা যাবে, তাই সে বেকারির সামনে দাঁড়িয়ে থাকে, কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও বেকারিতে তারা ফিরে না। তখনই তার নজর পড়ে একটা লেখার দিকে, যে ম্যানুয়াল নতুন একটি বেকারি খুলতে চলেছে। ওই বেকারির আউটলেটটা হচ্ছে অন্য একটি সাইডে। তখন সে ওই আউটলেটে চলে যায়। আউটলেটে চলে যাওয়ার পর সে জন এবং ম্যানুয়ালকে দেখতে পায় আদিতির সাথে। তখনই সে পুলিশকে কল করে সব কিছু জানিয়ে দেয়। পুলিশ তাকে বলে ওই জায়গায় স্টে করার জন্য, কিন্তু সে স্টে করে না। সে তো কেমন আপনি আমি খুব ভালো করেই জানি। সে ওই দিকে গেলে ম্যানুয়াল বুঝতে পারে যে ওই রাস্তা দিয়ে কেউ এসেছে। ম্যানুয়াল যখনই প্রিয়ার দিকে তেড়ে আসে সে তার গাড়িতে বসে, তখন সে তার গাড়ির কাঁচ ভাঙতে শুরু করে। তখন প্রিয়া গাড়ি একটি টান দিলে সে গিয়ে উড়ে ছিটকে পড়ে, আর গাড়ি সে ডাইরেক্ট তার বেকারির ভিতরে ঢুকিয়ে ফেলে, যার কারণে জনও এখানে অনেক আহত হয়। তারপর সে আদিতিকে খুঁজতে শুরু করে। এক পর্যায়ে সে আদিতিকে পেয়েও যায়। আদিতিকে পাওয়ার পর ম্যানুয়ালের ফোন বাজতে শুরু করে। ম্যানুয়াল ফোন ধরার আগেই প্রিয়া ফোনটি রিসিভ করে যে শুনতে পায় মা বলছিল যে তুই কি ঠিকঠাকভাবে সব কাজ করে নিয়েছিস নাকি অসম্পূর্ণ রেখেছিস, দেখ কাজ যদি অসম্পূর্ণ না হয় তাহলে তোকেই আমি শেষ করে দিব। ইরা সব কিছু বুঝতে পারে আর ম্যানুয়ালকে মেরে বেহুশ করে দেয়। পরদিন পুলিশ সবাইকে ধরে নিয়ে আসে ওই বাড়িতে, যে বাড়িতে তারা ডিয়ানাকে মেরেছে বা তারা এই কাজগুলো করেছে। তখন আমরা দেখতে পাই আম্মার কাছে আম্মার সম্মান অনেক বেশি প্রিয় ছিল। তার মেয়ে লেসবিয়ান, সে এটা মানতেই চায় না। আমার কথা ছিল এই বিষয়টা যদি বাহিরের কেউ জানতে পারে তাহলে অনেক প্রবলেম হতে পারে। তাই সে একটি প্ল্যান বানায়। তার বাসার পুরুষ লোকদের বলে সে বারবার মিসিং হওয়ার নাটক করে। সে বারবার মিসিং হলেও ডিয়ানা আসছিল না। তাই তারা আম্মার মৃত্যুর নিউজ ছড়ায়, যার কারণে ডিয়ানা দেশে এসেছিল। ডিয়ানা যখন রিটার্ন কানাডা যেতে চাচ্ছিল তখন তারা ভিডিওটি পাঠায় যে ডিয়ানার মা ডিয়ানার সাথে দেখা করতে চায়। আম্মা এমনভাবে বলেছিল যে প্লিজ মা তুই শেষবারের মতো আমার সাথে দেখা করে যা। ডিয়ানা তার মায়ের কথা শুনতে চলে আসে, আর তখনই তারা তাকে মেরে ফেলে। মারার পর তারা ওর লাশগুলোকে টুকরো টুকরো করে কেটে বড় বড় বক্সের মধ্যে ভরে বাসায় নিয়ে আসে। ওই দিন রাতে তারা এইগুলোই বাসায় নিয়ে এসেছিল, তারপর কেমিক্যালে ডুবিয়ে ওয়াশরুমে ফ্লাশ করে দেয়। এভাবে ডিয়ানার মৃত্যুর রহস্যটা বেরিয়ে আসে। সবকিছু শুধুমাত্র প্রিয়ার জন্যই সম্ভব হয়েছিল। প্রথম থেকেই যে প্রিয়া সন্দেহ করত তার সন্দেহ কখনোই ভুল ছিল না। সে সবসময় ঠিকই সন্দেহ করত। পুলিশ সবাইকে ধরে নিয়ে যায়। এর মধ্যে দিয়ে এই মুভিটি শেষ করে দেওয়া হয়। মুভিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। নতুন কোনো মুভি আসা পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।